গল্পটা শুরু হয় আমেরিকার এক কাপেলকে দেখিয়ে, যেখানে হাজবেন্ড জন এবং তার স্ত্রী সামার ইন্ডিয়াতে এসেছে একটা বিশেষ কাজে। তারা এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি নেয়। ট্যাক্সিতে বসে জন তার স্ত্রীকে বলে, আমাদের পছন্দ মতো যদি একটা মেয়ে পেয়ে যায় তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। বোকার আমাকে নতুন কিছু মেয়ের ছবিও দিয়েছে। তখন সামার বলেছে, কিন্তু তুমি তো দেখলে মেয়েগুলো ফ্যাক্টরিতে কাজ করে আর তারা তেমন হেলদিও নয়। এটা বলে তারা দুজনেই চুপ হয়ে যায়। সেই সময় ট্যাক্সি ড্রাইভার ভানু আবার তাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল। তো একটা জায়গায় গাড়ি থামার পর জন তার মোবাইলে আরো কিছু মেয়ের ছবি দেখে। ভানু মনে করে যে জন হয়তো সেই সব কাজের জন্য মেয়ে খুঁজছে, যেটা বেশিরভাগ ফরেনাররাই খোঁজে আর কি। তাই সুযোগ বুঝে সে জনের পাশে এসে তাকে মেয়ে ম্যানেজ করে দেওয়ার ইশারা করে। কিন্তু তখন সেখানে সামার চলে আসে আর সে ভানুকে বুঝিয়ে বলে যে আমরা মেয়ে খুঁজছি ঠিকই, কিন্তু তুমি যেটা ভাবছো সেটার জন্য না, আমাদের একটা মেয়ে দরকার যে আমাদের বাচ্চার মা হবে। এটা শুনে ভানু বলেছে, ও আচ্ছা, আপনাদের বাচ্চাকে দেখাশোনা করার জন্য একটা কাজের মেয়ে প্রয়োজন, তাই না? কিন্তু সামার তাকে বলে, না না, আসলে আমাদের একটা সারোগেট মা প্রয়োজন। ভানু এই সারোগেট শব্দটা ঠিক মতো বুঝতে পারে না, কারণ সে তো সামান্য ট্যাক্সি ড্রাইভার। সে এই সারোগেটের আসল মানেটা কি করে বুঝবে? তাই সামার তাকে আবার বুঝিয়ে বলে যে সারোগেসি হলো এমন একটা প্রসেস যেখানে বাচ্চা তাদের হবে, কিন্তু বাচ্চাটা অন্য মেয়ের পেটেই বেড়ে উঠবে আর ডেলিভারি হওয়ার পর তারা বাচ্চাটিকে নিয়ে নেবে। এক কথায় প্রেগনেন্সি প্রসেসটাকে ভাড়া করা আর কি। কারণ সামারের এমন একটা সমস্যা আছে যার কারণে সে কখনোই মা হতে পারবে না। তো এবার ভানু সবকিছু বুঝে যায় আর সে তাদেরকে বলে যে 12 বছর হলো আমার বিয়ে হয়েছে, কিন্তু আমারও এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তাহলে কি আমি আমার ওয়াইফকে বলবো সারোগেনের কথা? কিন্তু সামার তাকে বলে যে এই প্রসেসটা করতে লাখ লাখ টাকার প্রয়োজন হয়। তখন ভানু আবার বলে যে আমি তো গরিব মানুষ, এত টাকা আমি কোথায় পাবো? তার থেকে পরিশ্রম করে বাচ্চা নিয়ে ফেলবো। এবার ভানু তাদেরকে বলে যে যদি সে মেয়ে খুঁজে দেয় তাহলে কি জন তাকে কিছু টাকা দেবে? সামার তখন তাকে বলে যে আমরা তোমাকে মাত্র 5 দিতে পারবো। ওই যে গরিব মানুষের চিন্তা তো গরিবই হবে। তাই ভানু মনে করে যে তারা তাকে মাত্র 5,000 টাকা দেবে। তাই সে তাদেরকে রিকোয়েস্ট করে যে 5,000 না ম্যাম, আপনি আমাকে 10,000 টাকা দেন। কিন্তু যখন সে বুঝতে পারে যে সামার তাকে $5,000 বলেছে, মানে প্রায় 5 লাখ টাকা দিতে চেয়েছে, ভানু তো পুরোপুরি শক খেয়ে যায়। রাস্তার মাঝে গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে পড়ে আর পেছন দিকে তাকিয়ে বলে যে আরে এত টাকায় তো আমি বাচ্চা জন্ম দিতেই রাজি হয়ে যাব। আসলে এই ভানু লোকটার কাণ্ড কারখানা পুরো মুভি জুড়ে বেশ মজার, আপনারা শুধু দেখতে থাকুন। তো এরপরই শুরু হয়ে যায় ভানুর মেয়ে দেখানোর পালা। সে সবার প্রথম সামার ও জনকে একটা বয়স্ক মহিলার কাছে নিয়ে আসে আর তাদেরকে বলে যে এই যে একজন এক্সপার্ট মা, সে এই পর্যন্ত 14টা বাচ্চার জন্ম দিয়েছে আর এর থেকে ভালো মা আপনারা কোথাও পাবেন না। কিন্তু সামার তাকে বোঝায় যে এই মহিলার অনেক বয়স হয়েছে, আমাদের একটা ইয়াং ও হেলদি মেয়ে দরকার, কারণ বাচ্চার সুস্থতার জন্য মায়ের ফিট থাকা অনেক জরুরি। এবার ভানু পুরো বিষয়টা বুঝতে পারে, তাই সে জনদেরকে একটা নাচের প্রোগ্রামে নিয়ে আসে। সেখানে মিমি নামের একটা মেয়ে নাচ করছিল আর নাচ শেষে সে জলি নামের একটা লোকের সঙ্গে কথা বলছিল। মিমির ইচ্ছা সে নায়িকা হবে আর সেই জন্য জলি তাকে বলে যে তাকে নাম করা ফটোগ্রাফারকে দিয়ে ছবি তোলাতে হবে আর এতে তার 5 লাখ টাকার মতো খরচ পড়বে। এরপর একটা ছোট্ট মিউজিক ভিডিও শুট করতে হবে যেখানে প্রায় 10 লাখ টাকা খরচ হবে। এইভাবে সে ইন্ডাস্ট্রিতে পরিচয় পাবে। মিমির স্বপ্ন তো অনেক বড় ছিল, কিন্তু তার কাছে এত টাকা ছিল না, তাই সে এসব কিছু করতে পারে না। এদিকে জন আর সামার ভানুর সঙ্গে দেখা করে বলে তাদের একটা মেয়েকে পছন্দ হয়েছে। ভানু যখন মেয়েটার সম্পর্কে জানতে চায় তখন সামার বলে যে ওই যে গত রাতে যে মেয়েটা নাচ করছিল সে, কারণ মেয়েটা বেশ ইয়াং আর তাছাড়া ডান্সাররা সবসময় ফিট থাকে, তাই বাচ্চা জন্ম দেওয়ার জন্য বা সারোগেসি মাদার হিসেবে এরাই পারফেক্ট হবে। তুমি যদি তার মতো কাউকে পাও তাহলে ভালো হবে। তখন ভানু বলে যে আরে তার মতো কেন, আমি তো তাকেই ম্যানেজ করে ফেলবো। তো প্রোগ্রাম শেষ করে মিমি আর তার বান্ধবী জিয়া যখন বাড়ির দিকে ফিরবে তখন অনেক রাত হয়ে যাওয়ার কারণে তারা আর গাড়ি পাচ্ছিল না। তাই ভানু এই সুযোগে তাদের সামনে আসে আর তাদের বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় আর গাড়ি না থাকায় মিমিও রাজি হয়ে যায়। মিমিদেরকে গাড়িতে তোলার পর ভানু কিছু মা রিলেটেড গান চালিয়ে দেয় আর বলে যে মা আর বাচ্চার সম্পর্ক হলো দুনিয়ার সব থেকে মধুর সম্পর্ক, যদি আমি পারতাম তাহলে আমি নিজেও বাচ্চা জন্ম দিতাম। এর মধ্যে মিমির বাড়ি চলে আসে আর সে নেমে চলে যেতে লাগলে ভানু তাকে ডেকে বলে যে ফরেনার দুজন আজকে আপনার নাচ দেখছিল আর তাদের আপনাকে অনেক পছন্দ হয়েছে, তাই তারা আপনাকে দিয়ে একটা বাচ্চার জন্ম দিতে চায়। এটা শুনে মিমি তো ভানুর কালে ঠাস করে একটা চড় মেরে দেয় আর সেখান থেকে রাগ করে চলে যায়। একবার ভাবুন তো, এরকম সেন্সিটিভ প্রস্তাব যদি হঠাৎ করে মাঝরাত্রে কেউ কোনো মেয়েকে দেয় তাহলে তার কি হতে পারে। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে মিমি ব্রাশ করতে করতে নিজের রুম থেকে বের হয়। মিমির বাবা বাচ্চাদেরকে গান শেখাতো আর তার মা ছিল একজন হাউসওয়াইফ। তারা দুজনেই মিমির ফিউচার নিয়ে অনেক চিন্তা করতো আর তাকে সবসময় বিয়ে আর সংসার করার কথা বলতো, কিন্তু মিমি তার স্বপ্ন পূরণ করেই ছাড়বে,
মানে সে যেভাবে হোক নায়িকা হবেই। তাই বাড়ি থেকে বের হয়ে মিমি মন্দিরে গিয়ে প্রার্থনা করে, কিন্তু সেখানেও ভানু তাকে ফলো করে। মিমি তাকে দেখে আবারও রেগে গেলে ভানু তখন তাকে বলে যে আরে একটাবার আমার কথাটা ঠান্ডা মাথায় শুনে তো নেন, তারপর আপনার যা ইচ্ছা আপনি সেটা করেন। এবার মিমি তার কথা শুনতে রাজি হয়ে যায়। ভানু তাকে বলে যে জনের বাচ্চা জন্ম দেওয়ার জন্য মিমিকে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে হবে না, এখন মেডিকেল সায়েন্সের টেকনোলজি দিয়ে ঘনিষ্ঠ হওয়া ছাড়াই মা হওয়া সম্ভব, আর এটাকেই বলে সারোগেসি। কিন্তু মিমি তখন বলে যে আরে ওদের সন্তান আমি কেন জন্ম দেব, দেশে কি আর কোনো মেয়ে মানুষ নেই? আমার স্বপ্ন হলো আমি ফিল্মে নায়িকা হব, তাই এসবের মধ্যে আমি নেই। আর এটা বলেই সে ওখান থেকে চলে যেতে শুরু করে। ভানু তাকে বলে যে এই কাজের জন্য তারা তোমাকে 10 লাখ টাকা দেবে, আর এই টাকা দিয়ে তুমি খুব সহজেই মুম্বাই যেতে পারবে আর নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। তাই এই বিষয়টা আরেকবার চিন্তা করে দেখো। তো সেই দিন রাতে মিমি আর ঘুমোতে পারে না, সারা রাত সে 20 লাখ টাকা আর তার স্বপ্ন পূরণ নিয়েই ভাবতে থাকে। সে চিন্তা করে যে যদি এত টাকা সে একবারে পায় তাহলে তার সব ইচ্ছাই পূরণ করা সম্ভব। তাই পরের দিন মিমি তার বান্ধবী জিয়ার সঙ্গে এই বিষয়টা শেয়ার করে, কিন্তু জিয়া প্রথমে তাকে বলে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু মিমি তাকে বলে যে আমরা হয়তো সারা জীবনেও এত টাকা জমাতে পারবো না, তাই চল একবার ফরেনারদের সঙ্গে দেখা করেই ফেলি, যদি ভালো মনে হয় তাহলে করব, আর না হলে করবো না। তখন জিয়াও রাজি হয়ে যায়। তাই তারা দুজন তখন জন এবং সামারের সঙ্গে দেখা করতে চলে আসে। জিয়া তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের মিমিকেই কেন লাগবে? সামার তখন বলে যে মিমি একজন ডান্সার আর সে ন্যাচারালি অনেক বেশি ফিট, আর আমরাও চাই আমাদের বাচ্চাটা কোনো সুস্থ সবল মায়ের পেটেই বেড়ে উঠুক। তো মিমি তখন জিজ্ঞাসা করে যে আমি টাকাটা কিভাবে পাবো? সামার তাকে বলে যে আমরা প্রতি মাসে তোমার খরচের জন্য 50,000 টাকা করে দেবো, আর বাচ্চা ডেলিভারি পর বাকি 15 লাখ টাকা তোমাকে আমরা একবারেই দেবো। এটা শুনে মিমি টাকার লোভে তাদেরকে বলে যে সে মা হওয়ার জন্য রাজি। এরপর ভানু যখন তাদেরকে গাড়িতে করে এগিয়ে দিতে যাচ্ছিল তখন মিমি বলে যে আমি প্রেগনেন্ট হয়ে গেলে বাড়িতে কি বলবো? ভানু তাকে বলে যে তুমি কোনো বাহানা দিয়ে 10 মাসের জন্য বাড়ি থেকে বাইরে কোথাও থাকো। জিয়া তখন বুদ্ধি দেয় যে মিমি চাইলে তার বাড়িতেই থাকতে পারে, কারণ জিয়ার বাবা একজন ইমাম, তাই বেশিরভাগ সময় সে মসজিদেই থাকে। তো এরপর তারা তিনজন ঠিক করে যে মিমি জিয়ার বাড়িতেই থাকবে। কিছুদিন পর মিমিকে হাসপাতালে নিয়ে আসা হয় চেক আপ করানোর জন্য, আর ডাক্তার তাকে বলে যে বাচ্চা পেটে থাকাকালীন সবসময় ভালো ভালো খাবার খেতে হবে আর সবসময় অনেক হাসি খুশিও থাকতে হবে। এরপর মিমি জনেদের সঙ্গে একটা এগ্রিমেন্ট সাইন করে আর সার্গোসিসের প্রসেসটাও শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেটা শেষ হলে মিমি বাড়ি চলে আসে, আর 2-3 দিন পর মিমি টেস্ট করে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট। তো জন আর সামার এটা শুনে তো খুব খুশি হয়ে যায়। তারা মিমির সঙ্গে দেখা করে আর তার প্রথম 50,000 টাকা তাকে দেয়, আর বলে যে তাদের ছুটিও শেষ হয়ে এসেছে, তাই এখন তাদেরকে আবার আমেরিকায় ফিরে যেতে হবে, তবে ডেলিভারির ডেট কাছে আসলে তারা আবারও ফিরে আসবে। মিমিকে মাসে মাসে তারা টাকা পাঠিয়ে দেবে। আমার মিমিকে বলে যে তুমি একবারে চিন্তা করো না, আমরা না থাকলেও ভানু তোমার দেখাশোনা করবে। ভানু তাদের থেকে টাকা পাচ্ছিল, তাই সেও রাজি হয়ে যায়। এরপর মিমি বাড়ি ফিরে আর তার বাবা মাকে বলে যে সে একটা সিনেমাতে চান্স পেয়েছে আর সেটা শুট করতে 10 মাস সময় লাগবে, তাই মিমিকে এখন সেখানে যেয়ে থাকতে হবে। মিমির বাবা মা তো এটা শুনে খুব খুশি হয়ে যায়, কিন্তু মিমিকে একা ওখানে যেতে দিতে রাজি হয় না। কিন্তু মিমি তখন তাদেরকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়ে রাজি করে ফেলে। তো এরপর মিমি তার এলাকা থেকে একটু দূরে গিয়ে বোরখা পরে আর ভানু একজন মুসলিম সেজে জিয়াদের বাড়িতে থাকার জন্য যাচ্ছিল। জিয়ার এলাকার এক দোকানদার তাকে জিজ্ঞাসা করে যে এরা কারা? জিয়া তখন বলে যে আমার ফুফাতো বোন আর তার হাজবেন্ড, কিছুদিন তারা আমাদের সঙ্গেই থাকতে এসেছে। তো পরের দিন খুব ভোরে মিমি আর জিয়া হাঁটতে যায়, কারণ ডাক্তার মিমিকে সকালে হাঁটতে বলেছিল। তখন জিয়ার বাবা তাদের বাড়িতে আসলে ভানুকে দেখে তো পুরো অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে যে তুমি কে? ভানু নিজের নাম বলে নওয়াজউদ্দিন। জিয়ার বাবা তার মেয়ে কোথায় আছে জানতে চাইলে ভানু বলে যে আমার ওয়াইফ তো প্রেগনেন্ট, তাই জিয়া ওকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছে। তো এরপর তাদের দুজনকার মধ্যে বেশ কথা হয়। এখানে কি আপনারা একটা বিষয় খেয়াল করেছেন? এইসব কথা বলতে বলতে কিন্তু মিমি আর ভানু একে অপরের হাজবেন্ড আর ওয়াইফ হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে ভানু আর জিয়া মিমির অনেক যত্ন নেয়, তাকে ভালো ভালো খেতে দেয়, সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করে, আর দেখতে দেখতে মিমিরও পেটে বাচ্চাটা বড় হতে শুরু করে আর মিমির পেটটাও বড় হয়ে যায়। তাই তারা মিমিকে নিয়ে আবারও আসে ডাক্তার চেক আপ করার জন্য। এখানে এসে মিমি দেখে জন ও সামার এসেছে তাকে দেখতে, কিন্তু চেক আপ করার পর ভেতরে গেলে ডাক্তার বলে যে আমরা চেক আপ করে দেখেছি মিমির পেটে যে বাচ্চাটা রয়েছে সেটা মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল। এমন অনেক সময় হয় সবকিছু ঠিকঠাক থাকলেও বাচ্চাটা হয়তো পুরোপুরি সুস্থভাবে জন্মগ্রহণ করে না। এটা শুনে জন আর সামার তো খুব ভেঙে পড়ে। তারা বলে যে আমরা তো একদম সুস্থ সবল একটা বাচ্চাকে আশা করেছিলাম। তাই তারা ভানুর সঙ্গে দেখা করে আর বলে যে এই বাচ্চাটার কিছু সমস্যা রয়েছে, তাই এখন আর তাদের এই বাচ্চা লাগবে না। এটা শুনে ভানু তো প্রচন্ড রেগে যায় আর সে বলে যে আরে মশাই, আপনাদের বাচ্চা আপনারা ওকে দেখাশোনা করবেন, আপনাদের বাচ্চা আপনারাই নিয়ে যান। কিন্তু জন তাকে বলে যে আমরা মানসিক ভারসাম্যহীন কোনো বাচ্চাকে সারা জীবন পালতে চাই না, তাই মিমিকে বলে দাও সে যেন অ্যাবর্শন করিয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। ভানু তখন মিমির কাছে আসে
আর তাকে জনরা যা বলেছে সেটা জানায়। সে তাকে বাচ্চাটা নষ্ট করার কথা বলে, কিন্তু এটা শুনে মিমির অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। কারণ এত কিছু করার পর যদি এখন জনরা পিছিয়ে যায় তাহলে মিমির স্বপ্ন এবং এতদিনের প্ল্যান সবকিছু এক নিমেষেই শেষ হয়ে যাবে। মিমি তখন রেগে গিয়ে সেখান থেকে বের হয়ে তাদেরকে হোটেলের রাস্তায় সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু রাস্তায় বেরোনোর পর সবাই দেখে ফেলে যে মিমি প্রেগনেন্ট। আর এই নিউজটা তার বাড়িতেও চলে যায়। তারপর তার বাবা মা মিমিকে এই অবস্থায় দেখে অনেক হতাশ হয়ে পড়ে, আর কি করবে কিছুই বুঝতে পারছিল না। গ্রামের কেউ বুঝতে পারছিল না যে মিমি কিভাবে প্রেগনেন্ট হল। তার মা ভাবছে মিমির হয়তো কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। তারা সবাই তো মিমির কাছে ছেলেটার নাম জানতে চায়, কিন্তু মিমিও বুঝতে পারছিল না এখন সে কি বলবে। তাই সে ভানুকে দেখিয়ে বলে এই হলো আমার বাচ্চার বাবা। এটা শুনতে এবার সবাই মিলে ভানুকে আরো বেশি কথা শোনাতে শুরু করে, কিন্তু তখন মিমির দাদি বলে যে যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, আর মিমি এখন প্রেগনেন্ট, তাই সবার উচিত ওর ভালো করে খেয়াল রাখা। তো এবার পরিবেশ একটু শান্ত হয়ে গেলে ভানু মিমির কাছে এসে বলে যে আপনি আমাকে কেন ফাঁসালেন বলুন তো, আমার তো আগে থেকে একজন ওয়াইফ আছে। ভানুর কথা শুনে মিমি তখন আরো রেগে যায়, আর সে ভানুকে বলে যে আমি তোমাকে ফাঁসাইনি, উল্টে তুমি আমাকে ফাঁসিয়েছো। তোমার কথা শুনে এই সব কিছুর মধ্যে না পড়লে আজকে আমার জীবনটা এভাবে নষ্ট হতো না। আর মিমি এখন তার বাচ্চাটাকে নষ্ট করতে পারবে না, কারণ বাড়ির সবাই তাকে এই অবস্থায় মেনে নিয়েছিল। যদি এখন সে কিছু করতে চায় তাহলে সবাই তাকে আবারও সন্দেহ করবে, তাই তার নায়িকা হওয়ার স্বপ্নটা নষ্ট হয়ে যায়। আর মিমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। একদিন মিমি ভানুকে জিজ্ঞাসা করে যে জনরা বাচ্চা নেবে না, এটা শুনে তুমি সেখান থেকে পালিয়ে যেতে পারতে, অথবা আমি যখন বললাম এটা তোমার বাচ্চা তুমি তখন অস্বীকার করতেও পারতে, কিন্তু তুমি তা না করে এখন আমাকে সাহায্য করছো কেন? ভানু তখন বলে যে দেখুন ম্যাডাম, আমি একজন ড্রাইভার, আর আমি আমার প্যাসেঞ্জারকে মাঝ রাস্তায় কখনো ছেড়ে দিয়ে যাই না। তার গন্তব্যে পৌঁছে দিয়েই আমার দায়িত্ব শেষ হয়ে যায়। অনেক সময় চলার পথ অনেক কঠিন হয়, কিন্তু তার মানে তো এই না যে আপন মানুষগুলোর হাত আমি ছেড়ে দেবো। আর সেই দিন রাতেই মিমির ডেলিভারি পেন শুরু হয়ে যায়, তাই সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়, আর সেখানে মিমির ডেলিভারি হয়ে যায়। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলে জিয়া তাকে জিজ্ঞাসা করে যে বাচ্চার কোনো সমস্যা নেই তো? ডক্টর তাকে বলে যে আরে না, বাচ্চাটা একদম সুস্থ আছে আর অনেক হেলদিও আছে। আসলে কখনো কখনো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টও ভুল আসে। সবাই তো বাচ্চা সুস্থ আছে জেনে খুব খুশি হয়ে যায়, কিন্তু যখন তারা বাচ্চাটাকে দেখতে আসে সবাই তো খুব অবাক হয়ে যায়, কারণ বাচ্চাটা একদম বিদেশিদের মতো হয়েছিল। কারণ এটা তো আসলেই জনের বাচ্চা, জনের ডিএনএই সে পেয়েছে, তাই দেখতে একদম আমেরিকানদের মতো হয়েছে। এরপরে আস্তে আস্তে তাদের পুরো গ্রামে খবর প্রচার হয়ে যায় যে মিমি একদম বিদেশিদের মতো একটা বাচ্চা জন্ম দিয়েছে, আর সবাই তাকে দেখতে চলে আসে। বাচ্চা হওয়ার পর জিয়া মিমিকে জিজ্ঞাসা করেছে তোমার এখন কেমন লাগছে? মিমি তাকে বলেছে আমার এখন অন্যরকম লাগছে, আমি তো কখনো ভাবিনি আমার মধ্যে বাচ্চার প্রতি এমন অনুভূতি জন্ম নেবে। তখন জিয়া বলে যে আসলে আমরা সবসময় যেটা ভাবি সেটা আমাদের জীবনে হয় না, বরং যেটা আমাদের সঙ্গে হয় সেটাই আমাদের জীবন। তাই তোমাকেও জীবনকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদিকে ভানু তো এখন এই শহরের সেলিব্রিটি, তাকে এসে সবাই জিজ্ঞাসা করছে যে কি করেছিলে ভাই, কি করে তুমি এত সুন্দর বাচ্চা জন্ম দিলে, একটু বলো তো টেকনিকটা, আমরাও ফলো করি যাতে আমাদেরও এরকম ফুটফুটে একটা বাচ্চা হয়। তাই সেও সবার সামনে ভাব নেওয়ার জন্য মন খুলে টিপস দিতে শুরু করে। ঠিক এমন সময় ভানুর ওয়াইফ তাকে ফোন করে আর রাগারাগি করতে থাকে, কারণ গত কয়েক মাস হলো ভানু একবারের জন্য বাড়িতে আসেন, আর এতে ভানুর ওয়াইফের ভানুর প্রতি সন্দেহ হয়। তাই সে ভানু যেই শহরে থাকতো সেই শহরে চলে আসে, আর সবাইকে ভানুর একটা ছবি দেখে জিজ্ঞাসা করতে থাকে কেউ চেনো একে? আসলে ভানু তো অলরেডি এই শহরে ফেমাস হয়েছিল, তাই যাকে জিজ্ঞাসা করছিল সবাই বলছিল আরে এ তো মিমির বর। ব্যাস এবার বোঝো অবস্থা। এরপর ভানুকে খুঁজতে খুঁজতে মিমিদের বাড়িতে চলে আসে, আর সেখানে ভানুকে দেখতে পেয়ে তার ওয়াইফ তো ভানুকে মারতে শুরু করে দেয়। তখন সব দোষ ভানুর ওপরই এসে পড়ে। সবাই ভাবতে শুরু করে যে ভানু একটা লম্পট, তার একটা বউ থাকা সত্ত্বেও সে আবার মিমিকে বিয়ে করেছে। আর তার এমন খারাপ অবস্থা দেখে মিমি বাধ্য হয়ে সবাইকে সত্যিটা বলে দেয় যে এই বাচ্চার বাবা ভানু নয়, আর সে ভানুকে বিয়েও করেনি। এরপর সবকিছু খুলে বলার পর মিমির মা বলে যে এই বাচ্চাকে 10 মাস নিজের পেটে রেখে তুমি তাকে জন্ম দিয়েছো, তাই তুমি ওর মা। আর সবাই মিলে মিমির বাচ্চাটাকে মেনে নেয়। সবার সঙ্গে হেসে খেলে বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে শুরু করে, আর এইভাবেই কেটে যায় 4টে বছর। মিমি এখন তার নাচের প্রোগ্রামে বাচ্চাটাকে নিয়ে যায়। এরপর হঠাৎ একদিন দেখা যায় জন ও সামার আবারও ফিরে এসেছে, আর তাদেরকে দেখে তো মিমি অনেক বেশি রেগে যায়, কারণ মিমিকে তারা দুঃসময়ে রেখে পালিয়ে গিয়েছে। মিমি তাদেরকে অনেক কথা শোনায়, আর কিন্তু সামার কাঁদতে কাঁদতে বলে যে এখান থেকে যাওয়ার পর আমরা এই বাচ্চাটাকে নেওয়ার কথা ভাবতে পারিনি, আমরা দুজনেই মানসিকভাবে হতাশ হয়ে পড়েছিলাম। এর মাঝে একদিন ফেসবুকে দেখতে পাই তুমি একটা বাচ্চাকে নিয়ে ডান্স করছো, আর তখন আমরা বুঝতে পারি যে এটা আসলে আমাদের বাচ্চা। মিমি তখন সামারকে বলে যে এই বাচ্চা কোনোভাবেই তোমার না, এটা আমার বাচ্চা, আর এই বাচ্চার প্রতি শুধুমাত্র আমারই অধিকার রয়েছে, তোমাদের কোনো অধিকার নেই। এই 4 বছর ধরে মানুষ করার পর আমি আমার বাচ্চাকে তোমাদের দিয়ে দেবো, এই ধারণা তোমরা স্বপ্নেও করো না। তাই এখান থেকে চুপচাপ কেটে পড়ো। তারা বাচ্চাটার জন্য কিছু খেলনাও নিয়ে এসেছিল, কিন্তু মিমি তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তখন বাচ্চাটা সেই সামারের খেলনা নিয়ে খেলতে শুরু করে। জন তাকে বলে যে আমরা যখন এখান থেকে চলে গিয়েছিলাম সামার অনেক ডিপ্রেস হয়ে গিয়েছিল, এমনকি সে কয়েকবার সুসাইড করার চেষ্টাও করেছে।
আজ 4 বছর পর আমি তাকে এত খুশি দেখছি না, তাই এত সহজে আমি সামানের মুখ থেকে খুশি চলে যেতে দেব না। তাই আমি চাই বাচ্চাটাকে তুমি আমাদের কাছে দিয়ে দাও, তা না হলে কিন্তু আমি কোর্টে যেতে বাধ্য হব। আর এটা বলে তারা দুজন সেখান থেকে বের হয়ে যায়। তখন তাদের সামনে ভানু এসে বলে যে দয়া করে আপনারা এবার আর মিমির কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়েন না। এই বাচ্চাটার জন্য সে জীবনে সবকিছু হারিয়েছে। সে নায়িকা হতে চেয়েছিল, কিন্তু বাচ্চাকে মানুষ করতে গিয়ে তার সব ইচ্ছাগুলো সে একবারে ত্যাগ করে দিয়েছে। আর 4 বছর পর এসে আপনারা এখন বাচ্চাটাকে নিয়ে যেতে চাইছেন। আপনারা যদি কোর্টে যেতে চান যেতে পারেন, কিন্তু মনে করবেন না যে মিমি একা, আমরা সবাই তার পাশে আছি। যে কোর্টে যেতে হয় আমরা যাব, কিন্তু কোনোভাবেই আমরা আমাদের আদরের বাবুকে আপনাদের হাতে দেব না। তো এদিকে রাতে মিমি ভাবছিল যে সে কি বাচ্চাটা তার কাছে থেকে ভুল করছে, হয়তো সে তার আসল মা বাবার কাছেই ভালো থাকবে। আর সামার ফেরার সময় ঠিক একই কথা ভাবছিল যে হয়তো বাচ্চাটা মিমির সঙ্গে ভালো থাকবে, কারণ সেই তো বাচ্চাটাকে ছোট থেকে বড় করেছে। মানে দুই মায়েরই মন একই বাচ্চাকে নিয়ে ভাবছিল। তো মিমি ঠিক করে যে সে বাচ্চাটিকে তার আসল মা বাবার কাছে ফিরিয়ে দেবে, কারণ সে কোনোভাবেই চায় না যে দুপক্ষের টানা হেঁচড়ার কারণে বাচ্চাটা কষ্ট পাক। কিন্তু মিমির বাড়ির সবাই এই ডিসিশন মানতে রাজি ছিল না, তাও বাধ্য হয়ে সবাইকে মিমির কথাই মেনে নিতে হয়। তাই সবাই একসঙ্গে বাচ্চাটিকে নিয়ে জন আর সামারের কাছে যায় তাকে ফিরিয়ে দিতে। কিন্তু সামার তখন মিমিকে বলে যে তোমার বাচ্চা ফিরিয়ে দেওয়ার কোনো দরকার নেই, কারণ ছোট থেকে এই পর্যন্ত তুমি তাকে অনেক বড় করেছো। আর তাই আমি যদি এখান থেকে তাকে নিয়েও যাই, সে তোমাকে ছাড়া থাকতে পারবে না। সবাই দেখে যে জনের কোলে একটা ইন্ডিয়ান মেয়ে। সামার বলে যে এই মেয়েটাকে আমরা অ্যাডাপ্ট করেছি আর ওর নাম দিয়েছি তারা। তো এরপর জন আর সামার সেখান থেকে বিদায় নেয়। আর সবাই তো খুব খুশি ছিল, কারণ বাচ্চাটা এখন থেকে মিমির কাছেই থাকবে। আর সেই সঙ্গে জন এবং সামারও তাদের একটা সন্তান পেয়েছে, তারাও মা বাবা হয়ে। আর এমনই একটা সুন্দর দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? আর এই গল্পটা অনেক সুন্দর, সময় পেলে আপনারা মুভিটি একবার দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।